সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও। কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময়ে সময়ে পথ দেখায় তাদের। তেমনই একজন মানুষ আব্দুর রশিদ। নানা বাধা বিপত্তি পেরিয়েই আজ তিনি দেশের স্বনামধন্য ব্যবসায়ী। খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস বহুদিনের। তারপর ধর্মীয় ও সাংসারিক আনুষঙ্গিক কাজ সেরে শুরু হয় অফিসে যাবার তোড়জোড়। সকালে 5টায় উঠে নামাজ পড়ে, নামাজের পরে একটু অনেক সময় ঘুমাই, পেপার টেপার পড়ে এরপর নাস্তা করে কর্মজীবনে কোনো সময় ডাইরেক্ট অফিসে যাই, কোনো সময় ডাইরেক্ট বাইরে যদি কোনো প্রোগ্রাম থাকে প্রোগ্রাম চলে যেতে হয়। তার বাবা কলকাতায় চাকুরি করতেন। 1968 সালে বাংলাদেশে আসেন, তারপর আর ফিরে যাননি। মা ছিলেন সাধারণ গৃহিণী। তাদের দেখভাল আর সংসার সামলেই কেটে গেছে তার সময়। দুজনই এখন তার কাছে অনেক দূরের মানুষ। আমার বাবার নাম ছিলেন হাজী আলী আকবর ভূঁইয়া। এই বিদেশি জাহাজে এখানকার থেকে কলকাতা গিয়ে ওইখান থেকে জাহাজে উনি সার্ভিস করতেন। এরপরে 1968-এ উনি চলে আসে। আবার আমার মা হাবিবা বেগম, উনি বাড়িতেই থাকতেন। তো আমার আব্বা মারা গেছেন 1996-এ, 105 বছর বয়সে। আমার আম্মা মারা গেলেন গত 1.5 বছর আগে। তিনি নিজে বিয়ে করেছেন 1973 সালে। 5 ছেলে মেয়ে তার, সবাই উচ্চশিক্ষিত। ছেলেরা তার সাথেই ব্যবসায় সহায়তা করে। আমি বিয়ে করেছি 1973-তে। যদিও আমার বাড়ি নোয়াখালীতে পড়ছে, আমার শ্বশুরবাড়ি কুমিল্লা লাকসাম থানায় পড়েছে। 1975-এ আমার প্রথম সন্তান, আর এরপরে 2 মেয়ে, তারপরে 2 ছেলে। মোট 3 ছেলে 2 মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, প্রত্যেকে লেখাপড়া করছে, MBA BBA পর্যন্ত লেখাপড়া করছে। বড় মেয়ের ঘরে 2 ছেলে 1 মেয়ে, আর ছোট মেয়ের ঘরে 2 মেয়ে। আর ছেলেরাও সবাই বিয়ে শাদী করেছে, তাদের একজন করে সন্তান আছে। গ্রামে পড়াশোনা শেষ করে 1965 সালে ঢাকায় আসেন তিনি। এসে আর বসে থাকেননি, ভাইয়ের সাথে ব্যবসায় নেমে পড়েন। বছর তিনেকের মধ্যেই নিজেই আলাদাভাবে ব্যবসা শুরু করেন। তারপরের গল্পটা পরিশ্রম আর সামনে এগিয়ে যাবার। 1965-এ আসছি ঢাকা। এর আগে দেশেই ছিলাম, লেখাপড়া দেশেই করেছি। 1965-এ এসে আমার বড় ভাইয়ের সাথে, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ওইখানে ওনার সাথে ছিলাম। 1968-এ আমি আবার আলাদা ব্যবসা স্টার্ট করি। ওই থেকে এ পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে ব্যবসা করে আসছি। অনেক ধরনের ব্যবসাই করেছি। আগে হার্ডওয়্যারের ব্যবসা করেছি ফার্স্ট,
এরপরে কন্ডাক্টরি করেছি। এরপরে 1982-তে আমি লেদার ব্যবসায় এসেছি। এরপর আরও অনেকগুলো প্রতিষ্ঠান করেছি। এই ক্যাপিটাল খুব একটা বেশি ছিল না, বেশি না, 5,000 টাকা দিয়ে স্টার্ট করেছি আমি 1968-এ। 5,000 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করেছি। হার্ডওয়্যারের ব্যবসা স্টার্ট করলাম। শোরুম থেকে স্টার্ট করে হার্ডওয়্যার, এরপরে কেমিক্যালসের, আমাদের এলাকা ট্যানারির বিজনেস, কেমিক্যালস থেকে এই ব্যবসাটা ছিল। তারপর আবার আমি কন্ডাক্টরি লাইনে পিডব্লিউডিতে কন্ডাক্টরি করেছি। 60-এর দশকে 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। তারপর ব্যাংকের সহায়তা পেয়েছেন অনেক। তাছাড়া এত দূর আসা কঠিন ছিল বলেও মনে করেন তিনি। আর জীবনের পুরোটা সময় জুড়ে চেষ্টা করেছেন সৎ থাকার। ব্যাংকে যথেষ্ট সহযোগিতা ছিল। ব্যাংকের সহযোগিতার কারণে এতটুকু আগে আসতে পারছি আমি। ব্যাংকে হলো আপনার কমিটমেন্ট যদি রক্ষা করা হয়, সলভেন্সিটা যদি ভালো রাখা যায়, তাহলে ফাইন্যান্সের সমস্যা হয় না। অসৎ পথে কোনো সময় কোনো কাজ করিনি। এবং আমি দেশে এবং দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের দেশে আমি মসজিদ, মাদ্রাসা, লীলা বোর্ডিং, হাফিজিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছু স্থাপন করেছি। 1973 থেকে আমি আটরশিতে আসা যাওয়া করি। আটরশি পীর সাহেব আমার অত্যন্ত ভালোবাসতেন। আমি ওনার অত্যন্ত ভক্ত ছিলাম। তো ওনার জীবিত অবস্থায় উনি আমাকে অনেক গাইডলাইন দিয়েছেন। ওনার পরামর্শ, ওনার যুক্তি, ওনার দয়া, দোয়া সব কিছু মিলাই, এবং মা বাপকে কোনো সময় আমি অসন্তুষ্ট রাখিনি। আমার মা বাবার দোয়া আছে। তো আমি মনে করি আমার মা বাবার দোয়া, এরপর আমার পীর সাহেবের গাইডেন্স, এই কারণে আমি এতটুকু আসছি। এখন প্রযুক্তির যুগ। ঠিকঠাকভাবে প্রযুক্তিকে ব্যবহার করলে এখনকার তরুণরা ব্যবসায় ভালো করতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। সাথে থাকতে হবে সদিচ্ছা, আর নিয়মনীতি ঠিক থাকতে হবে সব সময়। এখন বাংলাদেশে যথেষ্ট বিনিয়োগ হচ্ছে যে কোনো লাইনে। আপনাদের বিদেশি টেকনোলজিগুলো পাচ্ছে তারা। যদি সদ ইচ্ছা থাকে, ব্যবসা করার ইচ্ছা থাকে, তাহলে ইনশাল্লাহ তারা ব্যবসা করতে পারবে, কোনো সমস্যা হবে না। বর্তমানে আমরা যে কষ্ট করে ব্যবসা করছি, এখন এই কষ্ট নাই। আপনার কোনো মতো একটা টেলিফোন ছিল, এরপরে টেলেক্স আরম্ভ হইলো, এরপরে আপনার আরম্ভ হইলো কি জানি প্যাক্স, আর বর্তমানে পুরো পৃথিবীটা একটা টেলিফোনের ভিতরে। এতে করে আমাদের সে তাদের অনেক সুবিধা রয়ে গেছে কাজ শেখার জন্য, কাজ করার জন্য, যদি তাদের সদিচ্ছা থাকে। আমার এখানে বাইরের সাথে কিছু যোগাযোগ আছে সেলসে এবং টেকনোলজিতে। তাদের বক্তব্য হলো যে শ্রমিক আসার আগে মালিক ফ্যাক্টরিতে আসতে হবে। এই ধরনের মনোভাব যদি নিয়ে আগায়, তাহলে বিদেশে একটা জিনিস হলো, আমি বহু দেশে গেছি, তাদের একটা জিনিস হলো, তাদের বেতন বেশি হলো, স্যালারি বেশি হলো, তারা কিন্তু কাজ করে, কাজের সময় কাজ করে, এখানে কোনো ফাঁকিঝুঁকি নেই। কিন্তু আমাদের দেশগুলা যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, একজনের বাসায় 10-12 জন করে, 15 জন করে চাকর বাকর, তারপরে ড্রাইভার কয়েকজন, তারপরে অফিসে পিওন কয়েকজন। বিদেশে কিন্তু এগুলো সিস্টেম নাই, যার যার ওন সেলস।
ব্যবসার শুরুটা ছিল খুব ছোট পরিসরে। সময়ের সাথে সাথে ব্যবসার পরিসর বেড়েছে। তাদের প্রতিষ্ঠানের পণ্য যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। আমাদের কোম্পানিতে অনেকগুলো জিনিস আছে। ঢাকা মেইনলি যে ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেড, ঢাকা ফুটওয়ার, ঢাকা লেদার ক্যাম্পস, সৈয়দ তাসাদ ব্রাদার্স, তারপরে আমি ছিলাম বেঙ্গল নার্সিং হোমের ডাইরেক্টর এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ডাইরেক্টর। আপনার ইউরোপে মেইনলি ইটালি, স্পেন, পর্তুগাল, এই তিনটা দেশে ইউরোপে মোর। জার্মান লেস, জুতাগুলো যে সেল করি ওনাদের মাধ্যমে সেল করে, মানে হে সেল করে উনি আমাদেরকে থেকে নিয়ে অনেক দেশে, জার্মান, ফ্রান্স, ইটালি, এই স্পিকি যে অ্যানাবেলা, আর ওনাদের সেল করে আমরা যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, এটা কম ল্যাটিন আমেরিকাতে। আর ইউএসও আমাদের লেদারটা এক্সপোর্ট কম, মেইনলি হংকং, চায়না, কোরিয়া, জাপান, ভিয়েতনামও আমাদের চামড়া যায়, কিন্তু সেটা হলো আপনার ডাইরেক্ট তাইওয়ান। বিশেষ করে তাইওয়ানের লোকেরাই বেশি ইয়ে করছে, আপনার ভিয়েতনামে ফ্যাক্টরি করছে। তার অন্যতম ব্যবসা চামড়ার শিল্প নির্ভর। এই ব্যবসা নিয়ে তার স্বপ্ন ছিল অনেক, কিন্তু বর্তমানে নানামুখী সমস্যায় পড়ছেন। এই ব্যবসার সার্বিক অবস্থা নিয়েই বেশ চিন্তিত তিনি। এক ভিন্ন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। এক্সপোর্টটা কম হচ্ছে, প্রাইসটা কমে যাচ্ছে অনেক। মেইনলি প্রবলেম হলো আপনার ইউরো লাস্ট 1.38, নাও 1.05, টু মাচ ডাউন। সেকেন্ড থিংস ইজ রাশিয়াতে আপনার রুবেল ডিভ্যালু অ্যাবাউট 45%। এই জন্য ওরা কম দামে সেল করতেছে। ওই জন্য আমাদের বাংলাদেশের দামটা, মালটানিটার দামটা অনেক কম এবং রিকোয়ারমেন্টটা কম। ঠান্ডাটা পড়লে এবং ওয়েদার চেঞ্জ হলে, তারপরে যদি ফ্যাশনও চেঞ্জ হবে, তখন যাই হয়তো একটা কিছু সেল হবে, তবে বাট প্রাইস কম। এদিকে কোরিয়াও আমাদের দেশ থেকে অনেক চামড়া নিত, কিন্তু কোরিয়াও লাস্ট ইয়ার থেকে খুব কম চামড়া নিচ্ছে। চায়নাতেও RMB কিছুটা ডাউন, যার কারণে চায়নাও কম নিচ্ছে। আর চায়নাতে আমাদের প্রবলেমটা হলো বাংলাদেশি মাল নিয়ে ওদের কাস্টমস প্রবলেম। তো বর্তমানে লেদার সেক্টরটা, এই সেক্টরটা খুবই অত্যন্ত খারাপ অবস্থানে আছে। লাস্টে এই কোরবানি গেল, কোরবানিতে আমাদের সারা বছর যা চামড়া হয় এর 50% চামড়া হয় কোরবানিতে, আর 12 মাসে হয় 50%। এই চামড়াটা বাইরে যে দাম আছে ওই দাম থেকে বেশি দামে কিনে ফেলছে। যদি আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা রেট দিয়েছি, 3টে অ্যাসোসিয়েশন মিলে, এরপরেও ব্যাপারীরা বেশি দামে চামড়া ক্রয় করছে কম্পিটিশন করে। অনেকেই লস করছে। এর বেশি লস দিতে গেলে তো তারা একটু চিন্তাভাবনা করে দেখে দিতে হয়, এবং অনেক চামড়া পড়ছে। ইন্ডিয়া থেকে ঠিকভাবে গরু আসে না, গরুর কাছে কোরবানিও অ্যাবাউট 25 to 30% কোরবানি কম হয়েছে। বাংলাদেশের সব জায়গায় গরু শর্ট ছিল। এর মধ্যে আমাদের উপরে অত্যন্ত প্রেশার, হাজারীবাগ থেকে ট্যানারি এখান থেকে সরাই নিয়ে যেতে হবে হেমায়তপুরে। সব মিলিয়ে তার প্রতিষ্ঠানে প্রায় 2500 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সরকারি নিয়মে সব রকমের সুযোগ সুবিধা দেন তাদের। আমাদের টোটাল এখানে আমার পুরো গ্রুপে আছে প্রায় 2500। তারপর আমাদের এখানে একটা
শ্রমিকদের ব্যাপারে একটা ট্রেড ইউনিয়ন আছে, আমাদের সাথে প্রতি 2 বছরে একটা করে এগ্রিমেন্ট করে নেয়। তাদের দাবি দেওয়া এটা, তারপরে যে গভর্নমেন্ট অনুযায়ী তাদের প্রভিডেন্ট ফান্ড এবং ছুটি, সেটা যেভাবে আপনার ওদের সাথে যেভাবে নিয়ম আছে এবং সরকারি যেভাবে নিয়ম আছে ওই নিয়মে আমরা এটা করি। একটা লোক চলে গেলে তার যা সঞ্চয় থাকে ছুটি ছাটা এবং ইয়ারলি বেনিফিট, যতদিন সার্ভিস করছে সার্ভিস বেনিফিট, এভরিথিং দিয়ে তাদেরকে বিদায় করা হয়। 4 দশকেরও বেশি সময় জড়িয়ে আছেন ব্যবসার সাথে। এই সময় পরিচয় হয়েছে দেশি বিদেশি হাজারো মানুষের সাথে। তাদেরই একজন ডি মার্সেলো বিকি। অনেক দিনের পরিচয় তাদের। তার মুখেই শুনে নেওয়া যাক এতদিন ধরে কেমন দেখেছেন আব্দুর রশিদকে। My motto about Mr. Rashid is, in East and West, he is the best. I'm dealing with him since about 35 years, and I can tell that so far, as of now, he has become more like my brother. And Mr. Rashid is a businessman, but he has a very straight code of honor in business and in human relationship. I can only tell very good things about his human profile. And as a businessman, I'm dealing with him since 35 years. So this tells everything. If I'm so close to him after such a long time, it's because he's giving to me a very good professional support. His leather is really the best because he knows how to select from the raw stage itself. He's checking, controlling everything. His leather is real, concrete substance. And all my customers from Italy to Europe and China, they appreciate very much the standard of his leather. We have developed together, and I can say that he has been one of the pioneers of the shoe industry, also shoe uppers at the start. And now we are doing a very good production of full shoes. And here again, in Italy, he has gained a very good stand because his full shoe production is one of the best. And the technology, and he has a very good team, very good staff. Really, I don't want to pamper him. I don't want that my words sounds as flattering him. I'm just genuinely telling you the truth because this is what I think, what I honestly, sincerely think about Mr. Rashid.